দর্শক, দেউলিয়া হওয়ার পথে ইসলামী ব্যাংক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সবথেকে মজার ব্যাপার এবং সবথেকে কমেডি সার্কাসের ব্যাপার সেটা হচ্ছে যে একটা বেসরকারি ব্যাংক, সেই ব্যাংক নিয়ে দিনের পর দিন সংসদ উত্তেজিত হচ্ছে, সংসদকে উত্তেজিত করা হচ্ছে, সংসদে এই আলোচনায় সয়লাভ হচ্ছে। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কাদের এত স্বার্থ যে সেটার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে সংসদের মহামূল্যবান সময় নষ্ট করে। একটা বেসরকারি ব্যাংকে কেউ দখল করতে চাইছে, কেউ বাঁচাতে চাইছে, কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে, কেউ তদন্ত করতে চাইছে, কেউ সত্য ফাঁস করে দিতে চাইছে। এই ব্যাপারগুলো কেন ঘটছে? কেন ইসলামী ব্যাংক নিয়ে জামাতের এত আগ্রহ? কেন সরকার থেকে বলতে বাধ্য হচ্ছে সরকার যে ইসলামী ব্যাংক গত কিছু দিনে অর্থাৎ শেখ হাসিনা পতনের পর থেকে কি কি ঘটনা ঘটিয়েছে? ইসলামী ব্যাংক জামাত দখল করেছে এরকম অভিযোগ বিএনপি থেকে করা হচ্ছে। ইসলামী ব্যাংক জামাতের নির্বাচনে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এরকম কথা বলা হচ্ছে প্রকাশ্যে সংসদে। ইসলামী ব্যাংকের মূলধন কমে আসছে, গ্রাহকরা একের পর এক টাকা তুলে নিচ্ছেন, এরকম বাস্তবতা একেবারে প্রমাণিত সত্য আমরা দেখছি। ঠিক সেই মুহূর্তে ইসলামী ব্যাংক ভয়ঙ্কর পরিণতির দিকে যে যাচ্ছে সেটা তাদের একটা চাওয়াতে প্রমাণিত হচ্ছে। সরকারের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অর্থ সহযোগিতা চাচ্ছে ইসলামী ব্যাংক। তার মানে সব মিলিয়ে দেউলিয়া হওয়ার পথে। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কত ধরনের রাজনীতি হচ্ছে চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক। সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ ইসলামী অ্যাকাউন্ট করা, মানে সুদমুক্ত অ্যাকাউন্ট করা, এরকম নানা প্রলোভনে কি বলবো যে প্রভাবিত হয়ে ইসলামী ব্যাংকে হালাল ব্যাংকিং কর্মকাণ্ডে যান। কিন্তু ব্যাংকিং কর্মকাণ্ড কখনো হালাল হয় কি না সেই ব্যাপারে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সাধারণ ব্যাংকে যেটাকে সুদ বলা হয়, ইসলামী ব্যাংকে সেটা গিয়ে শুধুমাত্র শব্দ পরিবর্তন হয়, কিন্তু সিস্টেম পরিবর্তন হয় কিনা এই প্রশ্ন অনেকেই করেন। অনেকেই এই প্রশ্ন করেন যে ব্যবসা মানে ইসলামী ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে ব্যবসা, ব্যবসার মুনাফা আপনি পান, কিন্তু ব্যবসায় যেমন মুনাফা আছে তেমনি লসও আছে। ইসলামী ব্যাংকের এমন কোনো গ্রাহকের ক্ষেত্রে এমন কোনো দৃষ্টান্ত কি তৈরি হয়েছে যে সেই গ্রাহককে মুনাফা যেমন দেওয়া হয়েছে তেমনি লস হলে সেই লসের ভাগও তাকে বহন করতে হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে লসের টাকা কেটে নেওয়া হয়েছে? যদি লসের ভাগ না নেয়, শুধু লাভের ভাগ নেয়, তাহলে সেটা ব্যবসা হয় কিনা, হালাল ব্যবসা হয় কিনা সেই প্রশ্নও অনেক দিন থেকে অনেকে করে আসছেন। সেই বিতর্কে আমরা যেতে চাই না, বর্তমান পরিস্থিতিতে থাকতে চাই। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে এত কথা কেন? ইসলামী ব্যাংক একটা বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সংসদ এত উত্তেজিত হচ্ছে কেন? জামাতের এত ইন্টারেস্ট কেন? ইসলামী ব্যাংককে নিয়ে রাজনীতি করলে আবার আর একটা 5 আগস্ট হয়ে যাবে, সরকার পতন হয়ে যাবে, ইসলামী ব্যাংকের কোটি কোটি গ্রাহক রাস্তায় নামলে সরকার 1 মিনিটও টিকতে পারবে না, এই ধরনের কথা সংসদের বাইরে নানাভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে কেন বলা হচ্ছে? ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কেন অভিযোগ উঠছে যে ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কাছ থেকে জামাতের পক্ষ থেকে মাসে বছরে ইয়ানতের নামে চাঁদা সংগ্রহ করা হয়, এবং ইসলামী ব্যাংকই এই দলটার প্রধান অর্থনৈতিক উৎস, যে অর্থনৈতিক উৎস তাদের ভিত্তিটা এত মজবুত করেছে যে আর কোনো রাজনৈতিক দলের অর্থনৈতিক ভিত্তি এত সবল নয়। এরকম অভিযোগ কেন করা হচ্ছে? কেন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শেখ হাসিনার আমলে এসালাম গ্রুপ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছিল, তাদের নাকি 82% শেয়ার রয়েছে এই মুহূর্তে। সেই ইসলামী ব্যাংক শেখ হাসিনা পতনের পরে জামাত কেন দখল করলো, এই অভিযোগ কেন সংসদে বলা হচ্ছে? কেন স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন যে দখল করা ব্যাংক যদি আবার বেদখল হয়ে যায় তাহলে তো একটু কষ্ট হবে? কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই ফটোকার্ডটা
সার্কুলারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, একবার যেই ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি। অর্থাৎ তিনি স্পষ্ট বলছেন যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছিল, এখন সেই দখলটা বেদখল হয়ে যাচ্ছে। সরকার ইসলামী ব্যাংককে তার সঠিক জায়গায় দখলমুক্ত এবং রাজনীতিমুক্ত জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছে। তখনই তাদের মাথা ব্যথার কারণ হয়েছে, তখনই তারা এটাকে নিয়ে রাজনীতি করছে, নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তারা রাজনীতি করছে, গ্রাহকের নাম দিয়ে জামাতের দলীয় লোকজনকে রাস্তায় নামিয়ে আন্দোলন করার চেষ্টা করছে, এরকম অভিযোগ আসছে। এবং ভয়াবহ খবর হচ্ছে, গত কয়েকদিন থেকে ইসলামী ব্যাংককে নিয়ে যা হয়েছে তার পরিণতি হয়েছে ভয়াবহ। গত 7 দিনে 4,000 কোটি টাকারও বেশি যে আমানত, সেই আমানত হারিয়ে ফেলেছে ইসলামী ব্যাংক। যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সারা দেশের ব্রাঞ্চগুলো থেকে তাদের টাকা তুলে নিচ্ছেন। 7 দিনে 4,000 কোটি টাকারও বেশি তুলে নেওয়া হয়েছে। ভয়াবহ অবস্থা এবং দেউলিয়াত্বের মুখোমুখি যখন ইসলামী ব্যাংক, তখন তারা সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে। 7 দিনে 4,000 কোটি টাকা তারা হারিয়ে ফেলেছে। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে 10,000 কোটি টাকা ধার চাই ইসলামী ব্যাংক। কিভাবে চাই, কেন চাই? সংকটে পড়ে আবারও বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক এবং চলমান আন্দোলনের মধ্যে গত 1 সপ্তাহে ব্যাংকটি থেকে গ্রাহকরা 5,000 কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। আমার জানা ছিল 4,000 কোটি টাকা। ইত্তেফাক আরও আপডেট তথ্য দিচ্ছে 5,000 কোটি টাকার বেশি। তাহলে চিন্তা করেন যে কি অবস্থা হয়েছে ইসলামী ব্যাংকের। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানিয়েছেন, ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা ধার চেয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যাংক সূত্রে জানা গেছে 31শে মে থেকে 7 জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানত কমেছে 4,204 কোটি টাকা। এরপর গত 2 দিনেও আমানত কমেছে আরও 1,000 কোটি টাকার মতো। মানে কি অবস্থা দাঁড়িয়েছে ইসলামী ব্যাংকের, চিন্তা করছেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে, এটা বুঝে গেছে যারা সাধারণ ধর্মভীরু মানুষ, যারা শুধুমাত্র ধর্মীয় কারণে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে, মনে করে যে এখানে একটা ধর্মীয় লেনদেন হবে, এই ব্যাংকে হালাল লেনদেন হয়, হারাম লেনদেন হয় না, এরকম একটা ধারণা থেকে, যে ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ধারণা, যাই হোক সেটাতে যেতে চায় না, তাদের ধারণাটাকে সম্মান করতে চাই, সেই ধারণা থেকেই মূলত যারা লেনদেন করে তারা 5,000 কোটি টাকা অলরেডি তুলে নিয়েছে। তার মানে দেউলিয়া হতে আর বাকি নেই। অথচ এই ইসলামী ব্যাংক নিয়ে জামাত বিএনপি এক ধরনের সংসদে যুদ্ধ শুরু করেছে এবং জামাত তার দখলদারিত্ব বজায় রাখতে চায়, বিএনপি বলতে চায় যে এই কাজগুলো করছে, এটা করতে দেয়া হবে না। সব থেকে ভয়ঙ্কর তথ্য যেটা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন সেটা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক 22,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং সেই বিনিয়োগ করেছে জামাতের পক্ষে, এরকম অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ওপেন তার বক্তব্যে বলেছেন নির্বাচনের ঠিক আগে 11,000 কোটি টাকা এবং তার আগে কিছুদিন আগে 11,000 কোটি টাকা, 2 ধাপে এই 22,000 কোটি টাকা লগ্নি করা হয়েছে, যার কোনো খোঁজ খবর নেই। এবং এই লগ্নিটা করা হয়েছে জামাতের নির্বাচনী পারপাস সার্ভ করতে, বিশেষ করে মহিলাদের মাঝে 5,000 10,000 টাকা করে ঋণের নামে এই টাকাগুলো বরাদ্দ করা হয়েছে এবং এই টাকাগুলো বরাদ্দ করা হয়েছে যে সকল মাধ্যমে, সেই সব মহিলাদেরকে বলা হয়েছে যে এখন তো 5,000 10,000 টাকা পাচ্ছেন, এরপরে আমরা ক্ষমতায় আসলে আরও বেশি পাবেন, সাথে জান্নাতের টিকিট ফ্রি পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই কথা সংসদে, এটা আমার কথা নয়। এখন পর্যন্ত যত কথা বললাম একটি কথাও আমার কথা নয়। তাহলে হচ্ছেটা কি? সরকার বলছে যে তদন্ত করবে, সরকারের অবশ্যই তদন্ত করা উচিত। 22,000 কোটি টাকা নট এ ম্যাটার অফ জোক। 22,000 কোটি টাকা একটা নির্বাচনের ইস্যুতে খরচ করা হলো, তার মানে এই নির্বাচনে কত টাকা খরচ করা হয়েছে। অথচ আমরা দেখেছি যে দলের প্রধানরা তার হিসাবের তার নিজের যে সম্পত্তির হিসাব দিচ্ছেন, ইনকামের হিসাব দিচ্ছেন, তাতে যেটা দাঁড়ায় তার মাসিক ইনকাম হচ্ছে 30,000 টাকা। যার মাসিক ইনকাম 30,000 টাকা, সেই ব্যক্তি কিভাবে রাজার হালে চলেন,
সেই ব্যক্তি কিভাবে মানে গাড়ি বাড়ির মালিক হন, সেই ব্যক্তি কিভাবে বিভিন্ন জায়গায় দান সৎকা করেন, বিভিন্ন জনের দায়িত্ব নেন, এই ব্যাপারগুলো তো প্রশ্ন সাপেক্ষ। সেই ব্যক্তি কিভাবে ইচ্ছা করলে ইংল্যান্ডে উড়ে যান, আমেরিকায় উড়ে যান, চীনে উড়ে যান, সৌদি আরবে উড়ে যান, কিভাবে যান? 30,000 টাকা মাসিক ইনকাম করা ব্যক্তির কি ওপেন হার্ট সার্জারির মানে টাকা থাকার কথা? থাকার কথা না। ওপেন হার্ট সার্জারি করতে যে টাকা লাগে সেই টাকা থাকার কথা নয়। প্রশ্নগুলো ওখানেই ঘুরপাক খায় যে বাংলাদেশের রাজনীতির নামে আদতে হয় কি? 2024-এর 5 আগস্টে ফ্যাসিস্ট তকমা দিয়ে যাদেরকে তাড়ানো হলো, তার চাইতে ভালো রাজনীতি কি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি? যদি দেখতে না পাই তাহলে পরিবর্তনটা আমরা সাধারণ জনগণ কি পেলাম? ব্যাপারটা তো তাই যে লাউ সেই কদু। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।